হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বলতে বোঝায় কোনো মৌলের বা যৌগের গৃহীত ওজন ডিভাইডেড বাই ওই মৌলের বা যৌগের তুল্যাঙ্ক ভার। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইজ ইকুয়াল টু কোনো মৌলের বা যৌগের গৃহীত ওজন আপন ওই মৌলের বা যৌগের তুল্যাঙ্ক ভার। অর্থাৎ তুল্যাঙ্ক ভার দ্বারা ভাগ করলে ওজনকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পাওয়া যায়। যদি গৃহীত ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, গৃহীত ওজন ইজ ইকুয়াল টু ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তুল্যাঙ্ক ভার আমরা প্রকাশ করেছিলাম ই দ্বারা। তাহলে এখানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আসবে ডাব্লু বাই ই, অর্থাৎ ডাব্লু বাই ই ইজ ইকুয়াল টু গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। কয়েকটা এক্সাম্পল নিয়ে এটা বোঝার চেষ্টা করি। ধরো কোপার সিউ, কোপারের ওজন নেওয়া হয়েছে ধরো 63.5 গ্রাম, এই ওজনটা নিয়েছি। তাহলে কোপারে 63.5 গ্রামে কতগুলো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা রয়েছে, অর্থাৎ কোপারের 63.5 গ্রামে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত। কিভাবে কাজ করব? দেখো, কোপারের জারণ স্তর 2+ হয়, তাহলে কোপারের 2+ হলে আমরা জানি কোপারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট 63.5। তো তুল্যাঙ্ক ভার ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। তাহলে এ 63.5 আর ভি হচ্ছে 2। তাহলে এবার দেখো ডাব্লু মানটা পেয়ে গেছি, ই এর মানটা পেয়ে গেছি। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আসবে ডাব্লু বাই ই। তাহলে এখানে লিখতে পারি কোপারের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইজ ইকুয়াল টু, ওয়েট নিয়েছিলাম 63.5 আর তুল্যাঙ্ক ভার 63.5/2। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 2, অর্থাৎ 63.5 গ্রাম কোপারের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হলো 2। তো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ধরো একই রকমভাবে ধরো কোপার অক্সাইড নেওয়া হয়েছে। কোপার অক্সাইড কত গ্রাম নিয়েছি না, কোপার অক্সাইড নিয়েছি 79.5 গ্রাম। 79.5 গ্রাম কোপার অক্সাইড নেওয়া হয়েছে। তাহলে ওই গ্রামে বা ওই ভরে কোপার অক্সাইডের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? তাহলে প্রথমত আমাদের কোপার অক্সাইডের তুল্যাঙ্ক ভার বের করতে হবে। তাহলে ই সমান জানি এ বাই ভি। তাহলে দেখুন কোপার 63.5 এবং অক্সিজেন, একটা অক্সিজেন অ্যাটম আছে 16। তাহলে কোপারে দেখো 2+ হয় আর অক্সিজেন 2- হয়। তাহলে আমরা আগে শিখেছিলাম, অর্থাৎ আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে এদের যোজ্যতা দিয়ে ভাগ করতে হয়। তাহলে হয় ক্যাটন অথবা অ্যানন, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে যোগ করলে আসবে 79.5/2 তুল্যাঙ্ক ভার। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত আসবে? দেখো, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইজ ইকুয়াল টু, কত ওয়েট নেওয়া হয়েছে, ডাব্লু মানটা 79.5 আপন 79.5/2। তাহলে এখানে ক্যালকুলেট করলে 2 আসবে, অর্থাৎ বলতে পারি 79.5 গ্রাম কপার অক্সাইডে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা 2। এবার এই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? যে কোনো কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের তাদের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সব সময় সমান হয়।
মানে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলি তাদের গ্রাম তুল্যাঙ্ক ভর অনুসারে বিক্রিয়া করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থগুলির গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান। তার মানে কিভাবে রিয়াকশন করে দেখো, বিক্রিয় পদার্থ আর বিক্রিয়িত পদার্থের তাদের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হবে। এই কথাটা মনে রাখতে হবে। যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয় পদার্থ এবং বিক্রিয়িত পদার্থের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সর্বদা সমান। মানে ধরো এক্সাম্পল হিসেবে ধরি যে কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করছে। এই কপার অক্সাইড হাইড্রোজেন রিয়াকশন করছে। রিয়াকশন করলে উৎপন্ন হবে কপার, আর তার সঙ্গে উৎপন্ন হবে H2O জল। তাহলে এখানে রিয়াকশন আমরা ধরো 79.5 হবে, কারণ একটু আগে ক্যালকুলেশন করলে কপার অক্সাইডের ওজন কত হবে, হাইড্রোজেন দুটি আছে তাহলে 2 গ্রাম হবে, কপার 63.5 গ্রাম, ওয়াটার 18 গ্রাম। তাহলে এটা বলতে পারি একটা কেমিক্যাল রিয়াকশান এমনভাবে ঘটছে যে 79.5 গ্রাম কপার অক্সাইডের সঙ্গে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে 63.5 গ্রাম কপার এবং তার সঙ্গে 18 গ্রাম জল উৎপন্ন করছে, এই কেমিক্যাল রিয়াকশান। এবার দেখি এতে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত। তাহলে এইগুলো প্রত্যেকটায় ওয়েট দেওয়া আছে। তাহলে ই এর মানটা কী হবে? তো ই এর মানটা এখানে বের করলাম, কত হবে না 79.5 হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনে ইকুইভ্যালেন্ট কত হয়। দেখো হাইড্রোজেন যদি প্লাস লিখি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ই ইজ ইকাল টু ভর 1 আর চার্জও 1, তার মানে তুল্যাঙ্ক ভার 1। কোপারের ক্ষেত্রে কোপারে কী করে করবো না কোপার 2+ হয়, তাহলে কোপার 2+ হলে অ্যাটমিক ওয়েট 63.5/2, চার্জ 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে লিখলাম 63.5/2। তো জলের ক্ষেত্রে কীভাবে করবো? দেখো জলের ক্ষেত্রে H2O, তো H2O করলে 2H+ আর অক্সিজেন 2-, অর্থাৎ দুটো H+ আর অক্সিজেন মাইনাস হয়। তাহলে জলের ক্ষেত্রে E ইজ ইকাল টু ভর কত আছে, ভর হচ্ছে আণবিক ভর 18 হয়, আর যে কোনো একটা চার্জ দিয়ে ভাগ করো, হয় অক্সিজেন নয় হাইড্রোজেন, অক্সিজেন নিলে 2, হাইড্রোজেন নিলে 2, তাহলে আসবে 18/2। তাহলে এখানে আসবে 18/2। তাহলে এবার দেখো প্রত্যেকটা তুল্যাঙ্ক ভার পেয়ে গেছে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্যাট ইজ W/E, অর্থাৎ W/E এর মানটা বের করতে হবে। তাহলে W/E এর মানটা বের করলে এখানে কত আসবে? 2 আসবে, এখানে 2 আসবে, এখানে 2 আসবে, এখানে 2 আসবে। তাহলে দেখো প্রত্যেকটা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দেখো 2 হয়ে গেছে। তার মানে বলতে পারি যে কোনো কেমিক্যাল রিয়াকশন যখন ঘটবে তাদের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সর্বদা সমান। অর্থাৎ এই লাইনটা মনে রাখতে হবে। যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ ও বিক্রিয়িত পদার্থের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সর্বদা সমান হবে। তাহলে এই লাইনটা সবসময় মনে রাখতে হবে। তো আমরা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার সমান এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে বিভিন্ন যৌগের বা মৌলের তুল্যাঙ্ক ভার ক্যালকুলেশন করতে পারি। তাহলে কিভাবে করব? কয়েকটা প্রবলেমের সাহায্যে আমরা সেটা বোঝার চেষ্টা করব। প্রবলেম নাম্বার 1, 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় HTP-তে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। প্রশ্নটা আবার পড়ো। 3.26 গ্রাম জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে HTP-তে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে জিঙ্কের তুল্যাঙ্ক ভার কত? কিভাবে করবে? দেখো রিয়াকশন বলেছে, রিয়াকশন কার সঙ্গে? জিঙ্ক। তাহলে প্রথমে আমরা যার সঙ্গে রিয়াকশন করতে বলা হয়েছে সেটি প্রথমেই লিখে ফেলি। তো জিঙ্কের সঙ্গে রিয়াকশন করতে বলেছে জিঙ্কের সঙ্গে অ্যাসিড। তো অ্যাসিড কি অ্যাসিড জানি না, তাহলে আমি অ্যাসিড লিখছি, যেটা অজানা সেটা ভাষায় লিখবে। লেখার পর সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে হাইড্রোজেন লিখে ফেলি H2O, এইটা। তো এখানে জিঙ্ক দ্যাট ইজ ওয়েট, কত করে ওয়েট নেওয়া হয়েছে? W ইজ ইকাল টু জিঙ্ক নেওয়া হয়েছে 3.26 গ্রাম, 3.26 গ্রাম। আর হাইড্রোজেন HTP-তে উৎপন্ন হয়েছে 1.12
12 লিটার, এই লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো জিঙ্ক গ্রামে আছে, তাহলে এই লিটারকে গ্রামে করতে হবে। তো কীভাবে করব? আমরা জানি এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন হবে, দেখো দুটো হাইড্রোজেন আছে, তার মানে 2 গ্রাম। তাহলে এইচটিপিতে 1.12 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত হবে সেটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে 2 মাল্টিপ্লাই 1.12 আপন 22.4, তাহলে এই পয়েন্টটা তুলে দাও 0। তাহলে কত হবে? এটা 2 দিয়ে কাটলে 20, তাহলে 2 2, তার মানে 1 10। তাহলে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 1 10 মানে 0.1 গ্রাম। অর্থাৎ রিয়াকশন করে দেখো, রিয়াকশন করে ডাব্লু জিঙ্ক নেওয়া হয়েছিল 3.26 গ্রাম, সেখান থেকে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 0.1 গ্রাম। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশান, তাহলে আমি বলতে পারবো জিঙ্কের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সঙ্গে হাইড্রোজেনের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হবে। এই সমান থেকে আমরা জিঙ্কের তুল্যাঙ্ক ভার বের করে নেব। তো জিঙ্কের তুল্যাঙ্ক ভারটা আমরা ধরে নিই ই, জিঙ্কের তুল্যাঙ্ক ভার ধরে নিই ই, তাহলে ই ধরে নিলাম। এবার হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার কত? 1, কারণ কি হাইড্রোজেন একটি চার্জ বিশিষ্ট হয়, H+ হয়। তাহলে H+ হলে এর তুল্যাঙ্ক ভার কী হবে? অ্যাটমিক ওয়েট 1 আর চার্জ দেখো 1, তাহলে 1 1 ভাগ করলে 1 হবে, এই 1। তাহলে এই রিয়াকশানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, দ্যাট ইজ গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইজ ইকুয়াল টু কত হবে না W/E, তার মানে 3.26 আপন E, আর এখানে কত হবে 0.1 আপন 1। তাহলে এই দুটো রাশি পরস্পর সমান। আমরা একটু আগেই প্রমাণ করার চেষ্টা করলাম যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থে এবং বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হয়। তাহলে দুটিকে সমান করে দাও, এই সমান করে দিলাম। তাহলে সমান করলে ইকুয়েশন থেকে 3.26/E ইজ ইকুয়াল টু 0.1/1, এখান থেকে ই এর মান বের করতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু লিখতে পারি 3.26 আপন 0.1। তো 0.1 হলে উত্তর কত আসবে? 32.6, অর্থাৎ জিঙ্কের তুল্যাঙ্ক হবে 32.6। তারপরে 2 নম্বর প্রবলেম রয়েছে, 15 গ্রাম একটি মৌল এ, 30 গ্রাম অপর একটি মৌল বি এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে। যদি বি এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 60 হয়, তাহলে এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার গণনা করো। তাহলে দেখো এ আর বি পরস্পর রিয়াকশন করে, তাহলে এ প্লাস বি রিয়াকশন করে কিছু একটা উৎপন্ন হবে, সেটা আমরা জানি না, তাই এই জন্য বিক্রিয়াজাত পদার্থ লিখে দিচ্ছি, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। তাহলে এখানে দেখো এ কত গ্রাম নেওয়া হয়েছে আর বি কত গ্রাম নেওয়া হয়েছে সেটা বলে দেওয়া আছে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এর মানটা দেখো 15 গ্রাম নিয়ে রিয়াকশন করছি, আর বি রিয়াকশন করছি 30 গ্রাম নিয়ে। এবং তুল্যাঙ্ক ভার দ্যাট ইজ তুল্যাঙ্ক ভার দেখো বি এর তুল্যাঙ্ক ভারটা বলা আছে 60, তাহলে এ তুল্যাঙ্ক ভারটা ই ধরে নিতে পারি। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কী হবে না, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আমরা কি জানি W/E, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা W/E, তাহলে এর ক্ষেত্রে আসবে 15 আপন E, আর এস আসবে 30/60। কিন্তু আমরা একটু আগে পড়লাম যে বিক্রিয় পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে প্রতিটা উপাদানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান। তাহলে এইটা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা আর এইটা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, তাহলে ইজ ইকুয়াল হলো, তাহলে 15 আপন ই ইজ ইকুয়াল টু 30/60। তাহলে কী হবে, ই এর মানটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ই কত আসবে দেখো, 15 মাল্টিপ্লাই 60/30, তাহলে 2 দিয়ে কাটলো, দ্যাট ইজ 30, অর্থাৎ এখানে তুল্যাঙ্ক ভার হবে 30। তাহলে এখানে তুল্যাঙ্ক ভার হবে
30। তারপরে একটি প্রশ্ন রয়েছে, এ ধাতুর ক্লোরাইডে ক্লোরিনের শতকরা পরিমাণ 55.90%। এ ধাতুর 1 গ্রাম বি ধাতুর লবণের দ্রবণ থেকে 1.134 গ্রাম বি ধাতুকে প্রতিস্থাপিত করে। এ ও বি এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। দেখো প্রবলেমটা কী দেওয়া হয়েছে, নাম্বার 3 প্রবলেম। এ ধাতুর ক্লোরাইডে ক্লোরিনের শতকরা পরিমাণ 55.90%। এ ধাতুর 1 গ্রাম বি ধাতুর লবণের দ্রবণ থেকে 1.134 গ্রাম বি ধাতুকে প্রতিস্থাপিত করে। এ ও বি ধাতুর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে করবে, এটা প্রবলেম 3 নম্বর প্রবলেম। তো কিভাবে ক্যালকুলেশন করবে, এখানে দেখো প্রথমেই আমরা বলা হয়েছে যে এ ধাতুর ক্লোরাইডে ক্লোরিনের পরিমাণ 55.90। তাহলে ধাতব ক্লোরাইড আছে, ধাতব ক্লোরাইড মানে ধাতব ক্লোরাইড আগের ক্লাসে আলোচনা করেছিলাম। ধাতব ক্লোরাইড মানে ধাতু প্লাস ক্লোরিন যুক্ত আছে। তো প্রশ্নপত্রে বলা হয়েছে যে ক্লোরিনের পরিমাণ 55.90, তাহলে ধাতু থাকবে 44.1। তাহলে লিখতে পারি যে 55.90 গ্রাম ক্লোরিন যুক্ত আছে 44.1 গ্রাম ধাতুর সাথে। তাহলে ডেফিনেশন অনুসারে আমরা একে কত হবে, 44.1 আপন 55.90, 35.5 গ্রামে কত আসবে, তাহলে 44.1 ইন্টু 35.5 আপন 55.90। তো এটাকে ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে 28 আসবে। তাহলে এ ধাতুর তুল্যাঙ্ক ভার পেয়ে গেলাম 28। এইবার প্রশ্ন দেখো, এ ধাতুর সঙ্গে বি ধাতুর রিয়াকশন করব, বি ধাতুর লবণ। তাহলে এ প্লাস বি ধাতুর লবণ, তাহলে লিখো বি ধাতুর লবণ রিয়াকশন করব। রিয়াকশন করলে এই রিয়াকশন ফলে বি ধাতুকে প্রতিস্থাপিত করে দিবে, অর্থাৎ বি ধাতু এখান থেকে চলে এসে বিক্রিয়াজাত পদার্থ করবে, এটাই বলা হয়েছে। তো কত ওয়েট নেওয়া হয়েছে, ডাব্লিউ ইজিক্যাল টু এ কত নেওয়া হয়েছে, দেখো প্রশ্নপত্রে দেখো এ 1 গ্রাম নেওয়া হয়েছে, 1 গ্রাম, আর সেখান থেকে বি উৎপন্ন হচ্ছে 1.134 গ্রাম। তো এখন বি এর তুল্যাঙ্ক ভারটা বের করতে হবে। তাহলে এ তুল্যাঙ্ক ভার জানি আমরা, একটু আগেই পেলাম 28। তাহলে বি এর কত, তো বি এরটা আমরা ই ধরে নিচ্ছি। তাহলে এবার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বের করি। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা ইজ ইক্যাল টু ডাব্লিউ বাই ই, তাহলে 1/28, আর এর ক্ষেত্রে কত হবে 1.134 বাই ই। তাহলে দুটো রাশি পেয়ে গেলাম। তাহলে আমাদের শর্ত অনুসারে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে তাদের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান হয়, তাহলে এই দুটো সমান। তাই সমান করলে 1/28 ইজ ইক্যাল টু 1.134 বাই ই। তাহলে ই আসবে 1.134 মাল্টিপ্লাই উইথ 28। তো এটাকে গুণ করলে কত আসবে, 31.75, অর্থাৎ বি এর তুল্যাঙ্ক ভার আসবে 31.75 বি এর তুল্যাঙ্ক ভার। দেখো প্রবলেম 4, একটি ধাতু তুল্যাঙ্ক ভার 20, কত পরিমাণ ধাতু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 5 গ্রাম ধাতব ক্লোরাইড গঠন করবে।
তাহলে একটা রিয়াকশন বলেছে তুল্যাঙ্ক ভার। তাহলে একটি ধাতু তার একটা ধাতু বলে দিয়েছে, তো ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করলে উৎপন্ন হবে ধাতব ক্লোরাইড, ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে, ক্লোরাইড উৎপন্ন করে, এটা বলে দেওয়া হয়েছে। তো এখানে ধাতু তুল্যাঙ্ক ভার 20 বলেছে, তাহলে বলছে কত গ্রাম পরিমাণ ধাতু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 5 গ্রাম ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে ধরে নিই ডাব্লু পরিমাণ গ্রাম ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করবে, করে 5 গ্রাম ধাতব ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এই তুল্যাঙ্ক ভারটা বলে দিয়েছে কত, দেখো তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে 20, প্রশ্নপত্রে দেখো 20 দিয়ে আছে। তা ধাতব ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার কত? তো ধাতব ক্লোরাইডের তুল্যাঙ্ক ভার কী করে বের করবে? দেখো ধাতু তুল্যাঙ্ক ভার 20 জানি, প্লাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত, 35.5। কেন 35.5? কারণ সিএল মাইনাস হয়, সিএল মাইনাস হলে সিএলে দেখো 35.5/1 হয়। তাহলে আমরা আগেই ক্যালকুলেশন করেছিলাম, ধাতব ক্লোরাইড মানে ধাতুর তুল্যাঙ্ক ভার প্লাস ক্লোরিনের তুল্যাঙ্ক ভার, তাহলে এখানে আসবে 55.5। তাহলে এবার এই রিয়াকশানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান করে দিই, তাহলে W/20 দ্যাট ইজ গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা এটা আসবে, আর এখানে 5/55.5 এইটার সমান আসবে। তাহলে আমাদের শর্ত অনুসারে দুটো মান সমান। তো W/20 ইজ ইকাল টু 5/55.5। তো এটাকে ক্যালকুলেশন করলে W আসবে 5 ইন্টু 20/55.5, তাহলে 100/55.5। তো ক্যালকুলেশন করলে আসবে 1.8, তো 1.8 গ্রাম। তাহলে দেখো এইভাবেই ক্যালকুলেশন করব। তাহলে আমরা টপিকটা বুঝতে পারলাম যে কিভাবে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়িত পদার্থের তাদের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান করে কোনো ধাতুর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হয়। তাহলে নেক্সট আমাদের পড়তে হবে ডুলং পেটিট সূত্র। ডুলং পেটিট সূত্রটা কি? এর সাহায্যে পারমাণবিক ওজন নির্ণয় করা হয়। তো সূত্র হচ্ছে সাধারণ সুতায় কোনো কঠিন মৌলের বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন এগুলো বাদ দিয়ে পারমাণবিক তাপ সবসময় একই হয়। এই পারমাণবিক তাপের মান প্রায় 6.4 হয়। তাহলে পারমাণবিক গুরুত্ব আসবে 6.4 আপন আপেক্ষিক তাপ। এই যে সূত্রটা এটাকে বলা হয় ডুলং পেটিট সূত্র। তাহলে আমরা লিখতে পারি আনুমানিক পারমাণবিক গুরুত্ব, তাহলে কি লিখব? আনুমানিক পারমাণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 6.4 আপন আপেক্ষিক তাপ। তাহলে এই একটা রিলেশন, এই সূত্রকে বলা হয় ডুলং পেটিট সূত্র। ডুলং পেটিট সূত্র, তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব কিভাবে বের করা হয়, 6.4 আপন আপেক্ষিক তাপ। তাহলে এখান থেকে কাজে লেগে আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো কয়েকটা প্রবলেমের সাহায্যে এটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রবলেম 1, একটি কঠিন মৌলের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 17.8 এবং এর আপেক্ষিক তাপ 0.124। মৌলটির যোজ্যতা ও পারমাণবিক ভর ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এখানে পারমাণবিক গুরুত্ব দ্যাট ইজ এ সমান 6.4 বাই আপেক্ষিক তাপ, এটা আমরা সূত্র জানি। তো এখানে আপেক্ষিক তাপটা বলে দিয়েছে, তাহলে বসে দিই 6.4 আপন 0.124। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 51.61। এবার তুল্যাঙ্ক ভার অর্থাৎ ই এর মান বলা হয়েছে,
17.8। তাহলে আমরা আবার জানি ই সমান এ বাই ভি। তাহলে ভি ইজ ইক্যাল টু এ বাই ই। তো এর মান 51.6 আপন এর মান দেখো 17.8। তো এইটাকে ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেট 3 আসবে। তাহলে অ্যাপ্রক্সিমেট 3 আসলে তুল্যাঙ্ক বার 3। তাই তুল্যাঙ্ক বার 3 হলে আমরা কি দেখব যে মৌলের যোজ্যতা পেয়ে গেলাম 3। তাহলে মৌলের যোজ্যতা 3, তাহলে রাইট অ্যান্সার হবে মৌলের যোজ্যতা 3। দেখো প্রবলেম 2 আছে। 1.256 গ্রাম ধাতব অক্সাইডে 0.376 গ্রাম অক্সিজেন আছে। তাহলে ধাতু কত আছে বের হয়ে যাবে। ধাতুটির আপেক্ষিক তাপ 0.124। ধাতু অক্সাইডটার সংকেত কী হবে। দেখো এখানে ধাতু অক্সাইড তার অক্সিজেন এত রয়েছে, তার তুল্যাঙ্ক ভার বের করে নিতে পারবো। এখানে ধাতব অক্সাইড ইজিক্যাল টু আমরা জানি ধাতু প্লাস অক্সিজেন। ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত করলে ধাতব অক্সাইড পাওয়া যায়। তা ধাতু প্লাস অক্সিজেন। তো ধাতু অক্সাইড দেওয়া হয়েছে এখানে 1.256। আর অক্সিজেন কত আছে। অক্সিজেন রয়েছে 0.376। তাহলে ধাতু কত আছে। তাহলে ধাতু আছে 0.88। তো এখান থেকে আমরা ধাতুর তুল্যাঙ্ক ভার বের করতে পারি। এখান থেকে ধাতুর তুল্যাঙ্ক ভার বের করে নেব। তাহলে লিখতে পারি 0.376 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 0.88 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে একে কত 0.88 আপন 0.376। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 8 গ্রামে কত হবে। তাহলে 8 গ্রামে কত হবে। 8 গ্রামে দেখো 0.88 ইন্টু 8 আপন 376। তাহলে এখান থেকে তুল্যাঙ্ক ভারটা বের করতে হবে। তাহলে এইটা হবে ধাতুর তুল্যাঙ্ক ভার। তার মানে ই সমান 0.88 ইন্টু 8 0.376। এইবার দেখো একটা প্রশ্নপত্রে দেওয়া হয়েছে যে ধাতুটির আপেক্ষিক তাপ 0.124। তাহলে এখান থেকে অ্যাটমিক ওয়েট বের করতে পারি। এ সমান 6.4 বাই আপেক্ষিক তাপ 0.124। তো এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসে 51.61। তাহলে এ আর ই এর মানটা জানি, তাহলে ই সমান এ বাই ভি আমরা জানি। তো ভি ইজ ইকুয়াল টু আমরা এ বাই ই লিখতে পারি। তাহলে দেখো এর মানটা 51.61। তাহলে এটাকে ই দিয়ে ভাগ করলে দ্যাট ইজ 88 ইন্টু 8.376। এটাকে ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেট মান আসবে 3। তাই 3 মান আসল। তাহলে মেটালের ভ্যালেন্সি 3 আর অক্সিজেন ভ্যালেন্সি সবসময় 2। তাহলে কোনাকুনি গুণ করলে সংকেত আসবে M2 ও 3। তাহলে দেখো এই ডুলং পেটেট যে সূত্র রয়েছে সেই সূত্র থেকে আমরা অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক ভর ক্যালকুলেট করতে পারি বা বার করতে পারি। তাহলে ওইটাকে নির্ণয় করে বা ক্যালকুলেট করে সেখানে আমরা কিন্তু ভ্যালেন্সি বের করছি, তুল্যাঙ্ক ভার বের করছি। তাহলে যখন আপেক্ষিক তাপ দেওয়া থাকবে তখন কিন্তু এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 6.4 আপন তুল্যাঙ্ক 6.4 আপন আপেক্ষিক তাপ ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট। Thank you for watching this video.